স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনা নিয়ে শুরু নতুন বর্ষ। নতুন দিনে কি রাজনীতি থেকে দূর হবে পুরনো বন্দোবস্ত? পূরণ হবে কি জনগণের আকাঙ্ক্ষা? প্রয়োজনীয় সংস্কার কি শেষ হবে জাতীয় নির্বাচনের আগে? কতটা প্রস্তুত নির্বাচন কমিশন? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজ ভোটের ট্রেনে যুক্ত আছি আমি সিফাত শাহরিয়ার। দেখে নেব শুরুতেই আজ নববর্ষ উদযাপনের ফাঁকে রাজনৈতিক নেতৃবৃন্দ কে কি মন্তব্য করেছেন সেটি আগে জেনে নেব। শুরুতে যেটি দেখছি যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ তিনি যেটি বলেছেন, গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন হয়েছে দিল্লিতে। আর সেই সাথে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি যেটি বলেছেন যে ভোটাধিকার ফিরিয়ে দেয় নববর্ষে জাতির আকাঙ্ক্ষা। এদিকে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর তিনি বলেছেন, নতুন বছরে সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হোক। সেই সাথে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণপরিষদ নির্বাচনের এজেন্ডা নিয়েই এগিয়ে যাচ্ছে এনসিপি। এর সাথে আমরা যেটি দেখেছি, বিদেশ থেকে দেশে এসে এয়ারপোর্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে আলোচনার মাধ্যমে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে নির্বাচন নিয়ে, সেই ধোঁয়াশা কেটে যাবে, আলোচনার প্রয়োজন। আজ ভোটের ট্রেনে আমাদের সাথে যুক্ত আছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি। জেসমিন টুলি, আপনাকে স্বাগত ভোটের ট্রেনে। আজ পহেলা বৈশাখ, আপনাকে শুভেচ্ছা। সেই সাথে 14 এপ্রিল ইংরেজি বর্ষের, সেক্ষেত্রে আমরা যদি চিন্তা করি 2026-এর 14 এপ্রিল পর্যন্ত এক বছর হয়, আপনার কি মনে হয় বাংলা নববর্ষের এই এক বছর সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার একটি জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে পারবে? হ্যাঁ, ইনশাল্লাহ পারবে, কোনো অসুবিধা তো নাই। কারণ নির্বাচন কমিশনের যে সমস্ত কাজগুলো মূলত দীর্ঘ মেয়াদী, মানে দীর্ঘ সময় লাগে আয়োজনের জন্য, নির্বাচনী মালামাল, এগুলো কমিশন ইতিমধ্যে আসলে কাজগুলো শুরু করে দেয়। প্রায় যে কোনো নির্বাচনের আগে থেকে কমিশন এটা মোটামুটি একটা ধারণা করে সব কাজগুলো আগাম করতে থাকে। সেই জন্য আমার মনে হয় না, যদি এটা এক বছর ধরে ভালো মতন করা যাবে। এখন পর্যন্ত তো নির্বাচনী যে রোডম্যাপ সেটি স্পষ্ট করতে পারলো না। 7 থেকে 8 মাস পার হলো এবং প্রত্যেক দিনই বিশেষ করে বিএনপি রাজনৈতিক দলগুলো একটি নির্বাচনী রোডম্যাপ চাইছে। আসলে নির্বাচনী রোডম্যাপ কি সরকারের কাছে নেই আপনার মনে হয়, নাকি ইচ্ছে করে দিচ্ছে না? হ্যাঁ, এটা তো আসলে সরকার তো প্রথম থেকে বলছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তারা নির্বাচনটা করতে চায়। তা 6 মাসের একটা তারা সময়সীমা দিয়ে দিয়েছে যে ডিসেম্বর 2025 থেকে জুন 2026-এর মধ্যে। তা এক্সাক্ট তো এখনো বলার সময় আসেনি। আসলে এত আগে তো ঠিক কবে ইলেকশন, কোন মাসে, এটা তো বলা যায় না। তা আগাম একটা সময় দিছে। এটা ডিপেন্ড করবে আসলে পলিটিক্যাল পার্টিগুলো যে সংস্কারের সাথে যে কাজ করছে ঐকমত্য কমিশন, সেই কমিশনের সাথে কাজ শেষ হলে কোন কোন সংস্কারগুলো আসলে করতে চায় নির্বাচনের আগে, সেই সংস্কারগুলো করার মধ্যে মূলত আরপিও, গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর একটা অর্ডিন্যান্স জারি করতে হবে যদি ওখানে সংশোধনীগুলো করার জন্য। কিছুটা পুলিশের থাকবে, কিছু প্রশাসনের সংস্কার থাকবে, এগুলো নিয়ে তখন ইলেকশন কমিশন আসলে মূলত নির্বাচনের রোডম্যাপটা ইলেকশন কমিশনই দিবে। তার ইলেকশন কমিশন তো প্রিপারেটরি দিয়ে দিতে পারে, কিন্তু এখনো ঠিক ওই পর্যায়ে আসেনি। আমার যেটা ধারণা যে এখন এই যে একদম ইলেকশনের একদম এক্সাক্ট শিডিউল দিয়ে বা এক্সাক্ট সময়সীমা দিয়ে একটা রোড ম্যাপ দেওয়ার মতো আর একটু কিছুদিন সময় লাগবে, আমার কাছে তাই মনে হচ্ছে। আমরা যেটি জেনেছি যে নির্বাচন কমিশন সচিবালয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে আগামীকাল, সম্ভব যেখানে নির্বাচনী সামগ্রী ক্রয় নিয়ে আলাপ হবে। তো সেক্ষেত্রে এই যে নির্বাচন সামগ্রী ক্রয় নিয়ে আলাপ হচ্ছে, আপনি তো নির্বাচনের সাথে যুক্ত ছিলেন, সরকারের একজন সাবেক অতিরিক্ত সচিবও ছিলেন নির্বাচন কমিশনের। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় এটি আসলে ঠিক কয় মাস পরে আসলে রোডম্যাপ ঘোষণা করতে পারে এই যে কাজটি এখন শুরু হলো, বা এটির সাথে রোডম্যাপের কোনো সংযুক্তি আছে কিনা? ইলেকশন কমিশন যে কাজটা করে আসলে
অনেক আগে থেকে যে কোনো সময় যদি ইলেকশনকে টার্গেট করে প্রায় 1 থেকে 1.5 বছর আগে তার যে প্রাক নির্বাচনী কার্যক্রমগুলো যেগুলো থাকে, তার মধ্যে আপনি যেটা বললেন যে আগামীকাল তারা নির্বাচনী মালামাল, ভোট কেন্দ্রের জন্য যে সমস্ত মালামাল ব্যবহার হবে তার জন্য ক্রয়দেশ দেওয়া, তারপর আসলে বিশাল একটা কাগজের প্রয়োজন হয়, ব্যালট পেপার প্রায় 11 কোটি মানুষের জন্য ব্যালট পেপার প্রিন্ট করতে অনেক কাগজ লাগে। তা সাধারণত এই মিল, কাগজের যেসব মিলগুলো আছে সেগুলোকে আগাম থেকে চিঠি দেওয়া হয় যে এই পরিমাণ কাগজটা তারা জানে রাখে এই সময়ের মধ্যে। তারপর নির্বাচনের ছোট ছোট যে সমস্ত মালামাল সেগুলো, কারণ প্রথম টাইম হয়তো টেন্ডার দেওয়া হয়েছে কিন্তু সেটা মানসম্মত হয়নি, সেটা আবার বাতিল করে দ্বিতীয়বার যায়। এই সময়গুলোর জন্য ইলেকশন কমিশন অনেক আগে থেকে এই কাজগুলো হাতে নেয়। এই কাজগুলো হাতে নিয়ে হ্যাঁ ইলেকশন কমিশন মোটামুটি একটা ধারণা করেই এই কাজগুলো আসলে হাতে নিছে। আপা, আপনার থেকে আবারও জানতে চাই যে আপনারা অনেকগুলো নির্বাচন ব্যবস্থা সংস্কার দিয়েছেন, সেটি কি আসলে এই জাতীয় সংসদ নির্বাচনের আগেই সংশোধন করে সংস্কার করেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে সময়সীমা দিয়েছে? নির্বাচন সংক্রান্ত যে সংস্কারগুলো ধরেন আরপিও রিলেটেড যে অধ্যাদেশ জারি করে করা যাবে সেগুলো করা যাবে। যেমন ধরেন ইলেকট্রাল রিফর্মস কমিশন কিন্তু আমাদের ইলেকট্রাল সিস্টেমের কোনো চেঞ্জের কথা বলেনি, যে এটা সংখ্যানুপাতে হবে না এটা সিম্পল মেজরিটি সিস্টেম বর্তমানে যেটা সেটা থাকবে, এ ব্যাপারে কিন্তু কোনো সুপারিশ দেয়নি। এভাবে বলছে এটা আমাদের রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেবে যে দেশের নির্বাচন ব্যবস্থাপকটা কেমন হবে, কোন সিস্টেমে হবে। আচ্ছা, তারপর কিছু দিছে যেমন যোগ্যতা অযোগ্যতার ক্ষেত্রে, এটা হলো অধ্যাদেশ জারি করেই করা সম্ভব। তারপরে কিছু আছে আচরণ বিধিমালা, আচরণ বিধিমালাতে নতুন করে আচরণ বিধিমালা সংশোধন করে জারি করলেও এটা সম্ভব। তারপরে আছে কিছু আছে যেমন ঋণ খেলাপি, বিল খেলাপি বা যারা তথ্য গোপন করে, যে হলফনামায় বিভিন্ন তথ্য গোপন করে সম্পত্তির দেয় না, ওগুলো কিভাবে যাচাই বাছাই করবে একটা ডিটেলস সুপারিশ রিফর্মস কমিশন দেওয়া হয়েছে। সেখানে দেখা যায় যে যদি কেউ সম্পত্তি তথ্য বা কোনো তথ্য গোপন করে হলফনামাতে, পরবর্তীতে যে কোনো সময় এটা যদি ধরা পড়ে যে উনি তথ্য গোপন করেছে, মানে ঠিক যাচাই বাছাইয়ের দিনে যে জিনিসটা ফাইনাল করা হবে, তার বৈধ প্রার্থী হিসেবে তাকে ডিক্লেয়ার করা হবে, কিন্তু তার এই স্ক্রুটিনি মানে হলফনামাটা কিন্তু যাচাই বাছাই চলতে থাকবে। মনে করেন তিনি বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, তখন দেখা গেল যে তিনি হলফনামায় বড় ধরনের একটা মিথ্যা বা তার বিদেশের সম্পত্তি আসে, অথচ উনি দেখা যায় হলফনামাটা ডিক্লেয়ার করেন, এটা ধরা পড়ে গেছে ইনকোয়ারি করার পর্যায়ে, তখন কিন্তু তার প্রার্থিতা বাতিল করে দিতে পারে কমিশন। সেরকম সুপারিশ আছে। ইভেন যদি নির্বাচন ইলেক্টেড হয়ে যায় তখনও কিন্তু কারো কেউ যদি হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে থাকে, যদি এটা প্রমাণিত হয় তখনও কিন্তু তার ওই নির্বাচন বাতিল করার ক্ষমতা। তো এগুলো এবারকার নির্বাচনের আগে সংস্কারগুলো করা যাবে, যেগুলো বড় ধরনের যে সমস্ত এইগুলো, যে নারীদের যে আসন কে সুপারিশ করা আছে যে এখানে আরো 100টা নারীদের জন্য 100টা আসন করে, সেটা তাদের ওই 100টা আসন চিহ্নিত করে বাই রোটেশনাল ভাবে ওদের ডাইরেক্ট ভোটিং করা, এটা যেমন এই ইলেকশনে করা সম্ভব। জি, জানতে চাই যে এনসিপি নতুন যেই রাজনৈতিক দল তারা বলছেন গণপরিষদ নির্বাচন, আর বিএনপি চাইছে জাতীয় সংসদ নির্বাচন, দুইটি আবার একসাথেও চাইছে এনসিপি, যদি সম্ভব হয় সেটি কি আসলে সম্ভব? যদি সেটি সম্ভব হয় সেক্ষেত্রে নির্বাচন ব্যবস্থায় কোনো ধরনের পরিবর্তন, বড় পরিবর্তন আনা লাগবে কিনা? যেমন গণপরিষদ নির্বাচন করার জন্য এখনো তো আমাদের দেশে কোনো এখনো তো আইন নাই, আগে তো আইন তৈরি করতে হবে। আইনটা করে কোন পদ্ধতিতে হবে, এখানে কতজন মেম্বার থাকবে বা তাদের কাজ কি থাকবে, যেমন আমাদের দেশে যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন ওনারা যেমন আইনগুলো প্রণয়ন করেন, আবার সেই সাথে সংবিধানের সবকিছু সংশোধনী করারও করে। কিন্তু গণপরিষদ হলে শুধুমাত্র তাদের কাজটা কি সংবিধান সংসদে শুধু থাকবে, না সেই সাথে থাকবে আইনগুলো সংশোধন করা, কি এগুলো তো আসলে
গণপরিষদে কোনো রূপরেখাটা এখনো আইন আকারে তো দেওয়া হয়নি। যদি আইনটা হলে বোঝা যেত যে এই দুটো একই দিনে করা যাবে কিনা, বা কোনোটা আগে বা কোনোটা পরে এরকম প্রয়োজনীয় কিনা, সেগুলো আসলে দেখার জন্য গণপরিষদ নির্বাচন সংক্রান্ত একটা তো আইনের দরকার। সে আইনটা কিভাবে হচ্ছে, কেমন ভাবে, তার কতগুলো মেম্বারের জন্য বা এটা ইলেকশনটা হবে, এগুলো তো জানা প্রয়োজন। তারপরে বোঝা যাবে যে একই দিনে করা যায় কি যায় না, অথবা সংসদ নির্বাচনের সাথে এই নির্বাচন। আপনার কাছে সবশেষ প্রশ্ন একেবারে 30 সেকেন্ডে জানতে চাই যে আমরা জানি এনআইডি ডিজি দেশের বাইরে রয়েছেন, এবার প্রবাসীদের কি আসলেই সম্ভব নির্বাচনে ভোটার হিসাবে যুক্ত করা? 30 সেকেন্ড একেবারে জানতে চাই। আচ্ছা, আসলে ইলেকশনটা আমাদের প্রথমে দেখা উচিত যে এমন কোন পদ্ধতি আমাদের অবলম্বন করা উচিত না যার জন্য পুরো নির্বাচনটাই প্রশ্নের মুখোমুখি হয়, তার গ্রহণযোগ্যতা হারায়। সেই জন্য আমাদের প্রবাসীদের ভোটারের জন্য একদম সেফ একটা সিস্টেম চালু করতে হবে। যেমন ওনারা পক্সে ভোটের কথা বলছে, যেমন পোস্টাল ব্যালট সিস্টেমটা কিন্তু খুবই নিরাপদ, কিন্তু এটা দীর্ঘ মানে জটিল, একটু জটিল। তা পোস্টাল ব্যালটটাকে সহজীকরণ করা যেতে পারে। আবার অনলাইনটা আসলে এরকম হুট করে তো অনলাইনে দেওয়া ঠিক হবে না, পাইলটিং করা প্রয়োজন। ইভেন প্রক্সি ভোটটাতে আমার মনে হয় পাইলটিং করে ছোট ছোট ই করে তারপরে চালু করা উচিত। মানে আমরা একটা সিস্টেম যদি বলেও শুরু করে দেয় ইলেকশন কমিশন, কিন্তু সেই সিস্টেমে যদি লুফাস থাকে তাহলে দেখা যাবে পুরো ইলেকশনটাই কিন্তু আবার প্রশ্নের মুখে পড়ে যাবে। জি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আমরা আবারও নির্বাচন ব্যবস্থা নিয়ে, সংস্কার নিয়ে আপনার সাথে আলাপ করব। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি। যাবো একটা বিরতিতে, ফিরছি একটু পরেই। এবং এরপরে আমরা যেটি দেখতে চাই যে আজকের যে নির্বাচনী যে আসন পরিক্রমা সেটি আমরা জানতে চাই, দেখতে চাই নির্বাচনী আসন পরিক্রমায় কী রয়েছে। সংসদীয় আসন আজকে 135 নিয়ে কথা বলছি, যার সীমানা দেলদুয়ার ও নাগরপুর উপজেলা, যার ভোটার 4,42,426 জন, পুরুষ ভোটার রয়েছে 2,23,171 জন এবং নারী ভোটার রয়েছে 2,19,250 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে এখানে 5 জন। আমরা জানছিলাম টাঙ্গাইল 6 আসনের সংসদীয় আসন সম্পর্কে। আজ ভোটের ট্রেন এখানেই শেষ করছি আজকের পর্ব। আবারও দেখা হবে নতুন পর্বে নতুন বিষয়ে। সে পর্যন্ত শুভকামনা।